প্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগতম টিবিএস বাজেট শোতে। দর্শক, আমি সাজ্জাদুর রহমান আছি। আজকে আলোচনা করব যে এই যে বাজেট কি এবং কেন, এটা আসলে কেন আমার আপনার সবার জন্য এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। সো দর্শক, আমরা প্রথমেই যদি বলি যে সরকারের বাজেটটা কি, আসলে এটা বেসিক্যালি সরকারের আয় এবং ব্যয়ের হিসাব, যে একটা বছরে সরকার কত টাকা আয় করছে, কত টাকা ব্যয় করছে এবং সেখানে ঘাটতি অর্থায়নটা কিভাবে করছে। সো এটা মোদ্দা কথায় দর্শক, এটাই হচ্ছে যে সরকারের বাজেট। বাট এর থেকেও আরও আসলে বেশি গুরুত্বপূর্ণ যেটা আমরা জানি যে আমার আপনার উপরে কি ট্যাক্স আসবে এবং জিনিসপত্রের কি দামের উপরে সেটার প্রভাব পড়বে। সো এ কারণে কিন্তু দর্শক আমাদের সবার জন্য এই বাজেটটি খুবই গুরুত্বপূর্ণ। সো দর্শক, আমরা যদি আলোচনা করি, এই যে বাজেট পেশ করে সরকার প্রতি বছর, কিন্তু এটা আসলে এটার তৈরি করার প্রসেসটা 6 মাস আগে থেকেই শুরু হয়ে থাকে। অর্থ মন্ত্রণালয় সাধারণত বিভিন্ন মন্ত্রণালয়ের কাছে এই 5-6 মাস আগে থেকে তারা চিঠি দিয়ে জানায় যে ওই মন্ত্রণালয়ের আগামী অর্থ বছরে কী ধরনের অর্থ লাগবে। সো তারপরে হচ্ছে যে অর্থ মন্ত্রণালয়, আমরা জানি যে এনবিআর বিভিন্ন স্টেক হোল্ডারদের সাথে, ব্যবসায়ী সহ সবার সঙ্গে তারা আলোচনা করে একটা বাজেট তারা ফাইনাল করে এবং তখন এটা মিনিস্ট্রি অফ ফাইন্যান্স প্রাইম মিনিস্টারের সাথে কনসাল্ট করে কিন্তু ফাইনালি বাজেটটা পেশ করে। সো আমাদের দেশে যেটা দর্শক আমরা হয়ে থাকে যে আমাদের অর্থবছর জুলাই টু জুন, এবং সাধারণত জুন মাসের প্রথম বৃহস্পতিবারেই কিন্তু বাজেটটি পেশ হয়ে থাকে পার্লামেন্টে। বাজেটের যদি দেখি যে দুইটি পার্ট থাকে সাধারণত। একটি হচ্ছে যে আপনার অ্যানাউন্সমেন্ট, যেটা বাজেট স্পিচ। আমরা দেখি যে অনেক সময় অর্থমন্ত্রী দীর্ঘ সময় নিয়ে বাজেটে পড়ে থাকেন, তার বক্তব্য দিয়ে থাকেন। এবং আরেকটি যেটা বিষয় হচ্ছে বাজেটের অ্যাকাউন্টস। দর্শক, অ্যাকাউন্টস হচ্ছে এখানে সরকারের কত টাকা আয় করবে, কত টাকা ব্যয় করবে এবং কীভাবে ব্যয় করবে, তো সেই সব বিষয় এখানে বিস্তারিত থাকে। তো দর্শক, এই অ্যাকাউন্টস এটাই আসলে আমার আপনার সবার জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ। কারণ ট্যাক্স বাড়ছে কি না, আমার আপনার ট্যাক্স বাড়বে কি না বা কমবে, এবং জিনিসপত্রের দামের উপরে সেটা কি প্রভাব ফেলবে এবং ঘাটতি অর্থায়নটা কিভাবে মেটাবে। যেমন দর্শক, আমরা যদি আলোচনা করি যে এই যে 2023-24 অর্থ বছর, তো সেখানে কিন্তু সরকারের টোটাল বাজেট ছিল 7,14,000 কোটি টাকা, যেটা সংশোধন করা হয়েছে সম্প্রতি। তো এর মধ্যে আমরা যদি দেখি, এর মধ্যে রেভিনিউ ইনকাম আছে 4,78,000 কোটি টাকা এবং গ্র্যান্ট সহ এটা টোটাল যে আয় সেটা হচ্ছে 4,81,000 কোটি টাকা। তো আমরা যদি দেখি যে এই যে 7 লক্ষ কোটি টাকার উপরে ব্যয়, সো আয় আছে মাত্র 4,81,000 কোটি টাকা। এই যে ঘাটতি অর্থায়ন 2,36,000 কোটি টাকা যে ঘাটতি, সো এই ঘাটতিটা তারা সরকার কিভাবে মেট আপ করে। সেই ঘাটতি যদি আমরা দেখি, এর বড় একটা অংশ সরকার হচ্ছে যে আমাদের ব্যাংকিং সিস্টেম থেকে ধার করে থাকে। সো ব্যাংকিং সিস্টেম থেকে ধার করে তারা এটা খরচ করে। যেমন এটা 23-24 অর্থ বছরের জন্য 1,55,000 কোটি টাকা কিন্তু শুধুমাত্র ব্যাংক থেকে সরকার ধার নেওয়ার তাদের লক্ষ্য, এবং সেভিংস সার্টিফিকেট থেকে আরও কিছু টাকা ধার করে এবং বিদেশি সোর্স থেকে ধার করে। বিদেশি সোর্স থেকে আমরা যদি দেখি 2023-24 অর্থ বছরে কিন্তু 70,000 কোটি টাকার উপরে কিন্তু বিদেশিদের থেকে ধার করা হয়েছে। সো এই যে ধার করে সরকার যে তার যে বাজেটের খরচের যে ঘাটতিটা সেটা তারা পূরণ করে থাকে। সো দর্শক, এখানে এই যে ব্যাংক থেকে যে ধার করা, এটাও কিন্তু আসলে আমার আপনার উপরে কিন্তু সেটার প্রভাব পড়তে পারে, ব্যবসা বাণিজ্যের উপরে প্রভাব পড়তে পারে, বিনিয়োগে প্রভাব পড়তে পারে। বিকজ ব্যাংক থেকে সরকার যদি বেশি ধার করে নেয়, তো সেটা কিন্তু আসলে এই যে যারা ব্যবসা বাণিজ্য করে বা ইন্ডাস্ট্রি করে, সো তাদের জন্য কিন্তু আসলে তখন টাকার অভাবটা হতে পারে এবং সুদের হারটাও বেড়ে যায়। তো সেটা কিন্তু আমরা সম্প্রতি দেখছি যে সুদের হার 14% উপরে বেড়ে গিয়েছে এবং সরকার প্রচুর টাকা এই ব্যাংকিং সিস্টেম থেকে ধার করছে এবং ব্যাংকগুলো কিন্তু আমরা মাঝে মাঝেই দেখছি যে তারা কিন্তু আসলে একটা লিকুইডিটি ক্রাইসিস বা টাকার ক্রাইসিসে পড়ে যায়। আরও যে একটা কারণ, যে এই যে রেভিনিউ বা ডেভেলপমেন্ট এক্সপেন্সেস, এই যে সরকার কি করবে, সরকার এই যে রাস্তাঘাট
পদ্মা ব্রিজের মতো বা মেট্রো রেল এই ধরনের যে ক্যাপিটাল এক্সপেন্ডিচারগুলো করে থাকে, তো সেটা কিন্তু আসলে এই ক্যাপিটাল এক্সপেন্ডিচারের মাধ্যমে কিন্তু প্রাইভেট সেক্টরও কিন্তু তাদের ইনভেস্টমেন্ট ফ্যাসিলিটেট হয়। বিকজ আমরা যদি উদাহরণস্বরূপ বলি, পদ্মা ব্রিজের পরে কিন্তু দক্ষিণবঙ্গে বাংলাদেশের ওখানে অনেকেই নতুন করে তারা বিনিয়োগ করার চিন্তাভাবনা করছে, যেহেতু পদ্মা ব্রিজটা হয়ে গিয়েছে। সো ওইভাবে যদি ঢাকা চিটাগাং হাইওয়ে হওয়ার পরে সেখানে কিন্তু ব্যবসা বাণিজ্য এগুলো কিন্তু অনেক বেড়েছে। সো সরকারের এই যে ক্যাপিটাল এক্সপেন্ডিচার, সেটা কিন্তু আসলে বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নকে আরও ত্বরান্বিত করে থাকে। তো যে কারণে এটা খুবই গুরুত্বপূর্ণ যে কোথায় সরকার ব্যয় করছে এবং কত টাকা কিভাবে ব্যয় করছে। সো দর্শক, আর রেভিনিউ এক্সপেন্সেস যেটা সরকারের সবথেকে বড় অংশ কিন্তু চলে যায় আসলে এই অপারেটিং এক্সপেন্সেস, সেটা সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন ভাতা বা বিভিন্ন ধরনের খরচ। তো সেটা কিন্তু একটা সবথেকে বড় অংশ চলে যায় আপনার গত অর্থ বছরে যদি আমরা ধরি, চলতি অর্থ বছরে, তো সেটা কিন্তু 4 লক্ষ কোটি টাকার উপরে এই রেভিনিউ এক্সপেন্সেস আছে। সো দর্শক, খুব সংক্ষেপে আমরা বাজেট নিয়ে আপনাদের সাথে আলোচনা করার চেষ্টা করলাম। সো ফাইনালি বলছি যেটা হচ্ছে ফাইন্যান্স বিলটা দর্শক আপনারা দেখবেন প্রতি বছর বাজেটের সময় একটা ফাইন্যান্স বিলও পেশ করা হয়। ফাইন্যান্স বিলটা হচ্ছে এই যে সরকারের আয় ব্যয়ের হিসাব, সেটা আসলে সংসদ সদস্যদের দ্বারা অ্যাপ্রুভাল হতে হয়। সো সেই অ্যাপ্রুভাল না হলে কিন্তু সরকার আসলে খরচ করতে পারে না। সো দর্শক, এই ফাইন্যান্স বিলটাও এ কারণে আমরা দেখে থাকি যে প্রতি বছর বাজেটের ডেতেই একটা ফাইন্যান্স বিলও পেশ করা হয় এবং সেটা অ্যাপ্রুভ করা হয়। সো দর্শক, শেষে বলবো যে আমাদের যে এত কেন ঘাটতি বাজেট বা ধার করে সরকারের খরচ করতে হয়, বিকজ বাংলাদেশে কিন্তু আসলে রাজস্ব আদায় খুবই কম। আমরা দেখি যে আমাদের মানে পৃথিবীর মধ্যে ওয়ান অফ দ্য লোয়েস্ট বলা হয়, সাউথ এশিয়ার মধ্যে অবশ্যই লোয়েস্ট। আমাদের ট্যাক্স জিডিপি রেশিও 8%-এর কম। তো এ কারণে আমাদের দেশে কিন্তু আসলে 17 কোটি লোক, এর মধ্যে মিডল অ্যান্ড ধনীর লোক আছে 3.5-4 কোটি, কিন্তু আমাদের ট্যাক্স রিটার্ন আমরা যদি দেখি সেটা আসলে এই 35 লাখের মতো হবে, বাট ট্যাক্স আইডেন্টিফিকেশন নাম্বার নেওয়া কিন্তু প্রায় 1 কোটির মতো লোক আছে। সো দর্শক, আমাদের এই যে আমরা ট্যাক্স আসলে কম দিয়ে থাকি বলে আমরা যেটা দেখি, তো এই কারণেই কিন্তু আসলে সরকারের এভাবে ঘাটতি বাজেট ধার করে মিট আপ করতে হয়। সো দর্শক, আমরা আলোচনা করলাম যে বাজেট কি এবং কেন, এবং আমার আপনার সবার জন্য এটা কেন গুরুত্বপূর্ণ। সো আমাদের আলোচনা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। আপনাদের সবাইকে ধন্যবাদ।